নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24x7 টিভি আর সঙ্গে রয়েছে আমি ঋতুশ্রী। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। আজ সকাল থেকেই একাধিক জায়গায় ইডির তল্লাশি শুরু হয়ে গেছে। দমকল মন্ত্রী সুজিত বোসের দুটো বাড়িতে আজ সকালে ইডির হানা। এছাড়াও উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও আজ ইডির তল্লাশি শুরু হয়েছে। সব কয়টি জায়গাতেই তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমদম থানার আইসিও বঙ্কিম বিশ্বাস এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। সকাল সকাল ভোর সকালেই দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে ইডির হানা। কলিং বেল বাজিয়ে ইডির তল্লাশি শুরু হয়েছে সুজিত বোসের বাড়িতে। তারপরই পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও আজ ইডির হানা। সকাল 6:30 নাগাদ তাপস রায়ের বউবাজারের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আর এই পুরো বিস্তারিত নিয়েই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির জেলা সভাপতি অ্যাডভোকেট অরিজিৎ বক্সী। আমরা তার সাথে কথা বলে নিব, তিনি কি বলছেন এই পুরো বিস্তারিত নিয়ে। নমস্কার, আজ আমাদের সঙ্গে রয়েছে বিজেপির জেলা সভাপতি অ্যাডভোকেট অরিজিৎ বক্সী। নমস্কার অরিজিৎ দা, আপনাকে আমাদের নিউজ 24x7 টিভিতে স্বাগত। নমস্কার। আজ সকাল থেকেই সুজিত বোস থেকে শুরু করে সুবোধ চক্রবর্তী এবং বরাহনগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে কিন্তু আজ কেন্দ্রীয় তদন্তকারী দল তল্লাশি শুরু করেছে। সেই বিষয় নিয়ে আপনি কি বলছেন? দেখুন, মনিটরিং এ তদন্ত চলছে এবং কোর্টের নির্দেশ সাপেক্ষে, মহামান্য উচ্চ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশ সাপেক্ষে। সুতরাং এই বিষয়ে যে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে সেটা স্বাভাবিক, একটা প্রপার মনিটরিং এর মধ্যে আছে বলে এটা স্বাভাবিকভাবেই এই তদন্ত প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে আমাদের আস্থা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কোর্টের নির্দেশ অনুযায়ী বা কোর্টের মনিটরিং এ যেভাবেই হোক না কেন এই তদন্ত তো হওয়ারই ছিল। একদমই। আজকে যারা রাজনৈতিক জীবনের সূচনার পর্বে যে ধরনের তাদের আর্থিক পরিস্থিতি ছিল, যে ধরনের তাদের বাসস্থান ছিল, যে ধরনের তাদের চালচলন ছিল, সেখান থেকে বিগত 8-10 বছরে তারা কোথায় পৌঁছেছে, কোন জাদুকাঠির মন্ত্রে একজন ফাস্টফুড দোকান চালানোর একজন যিনি মালিক ছিলেন, তিনি আজকে প্রাসাদোপম অট্টালিকা, কোটি কোটি টাকার সম্পত্তি এবং সেরকম বিলাসবহুল গাড়ি, এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে, এটা কোন জাদুকাঠির বলে হয়? এটা তো আমাদের সত্যিই জানা দরকার রয়েছে। এখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কোনো কাজকেই তো ছোট ভাবি না, সব কাজেরই নিজস্ব গুরুত্ব আছে। কিন্তু প্রত্যেক কাজ থেকে কি ধরনের অর্থ উপার্জন হতে পারে, তার থেকে কতটা সঞ্চয় হতে পারে, কতটা জীবিকা দৈনন্দিন জীবন প্রবাহে লাগতে পারে, এটা তো হিসাবটা তো আমাদের জানা আছে। তো কোন জাদুকাঠির মন্ত্রে তৃণমূলের এই নেতাদের এই ধরনের মাত্র 8-10 বছরের মধ্যে তারা কোন ব্যবসা করেছেন? তারা কি কোনো কোম্পানি ফর্ম করেছেন? সেই কোম্পানি কি টাটা বিড়লা কোম্পানিদের সাথে প্রতিযোগিতায় নেমেছে মার্কেটে? এগুলো তো আমাদের জানা দরকার। কোথা থেকে এলো এত ধন সম্পত্তি? আর আপনি কি মনে করছেন বা পরবর্তীতে ইডি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি নিতে চলেছেন, এরকম আপনি কি মনে করছেন এই বিষয়ে? দেখুন, এটা সম্পূর্ণভাবে তদন্তকারী এজেন্সির নিজস্ব বিষয়। তদন্তের নিজস্ব আইনানুগ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি মেনে তারা তদন্ত চালাচ্ছেন। এবং এটা তো ফ্যাক্ট যে আজকে দুর্নীতির প্রশ্নে কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে তারা জিরো টলারেন্স নীতিতে চলছে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আরো একবার মনে করিয়ে দিই যে এই তদন্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রণোদিত তদন্ত নয়। এখানে শাসক দলের নেতা মন্ত্রী, শুধু নেতা মন্ত্রী কেন, আপনি আজকে হয়তো এটাও জানেন, আপনি আমাদের রাজ্য সরকারের মন্ত্রী সুজিত বসুর কথা বললেন, আপনি বিধায়ক তাপস রায়ের কথা বললেন, তার সাথে উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাস্টার মশাই সুবোধ চক্রবর্তী। আমি মাস্টার মশাই কথাটা একটু জোর দিলাম, মাস্টার মশাই সুবোধ চক্রবর্তী। তো মাস্টার মশাই কত মাইনে পান এবং মাস্টার মশাই কি ধরনের সম্পত্তি অর্জন করেছেন সেই স্কুলের চাকরি করে, যে সেখানে ইডিকে তদন্ত করতে নামতে হয়, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আমি বলবো একটা লজ্জার বিষয়। পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে একটা লজ্জার বিষয়, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা লজ্জার বিষয়। আজকে এই করাপ্ট একটা দল যারা পশ্চিমবঙ্গ পরিচালনা করছে, সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের বুকে একটা চোর তকমা এঁকে দিয়ে যাচ্ছে এরা। তার পরের প্রশ্নে যদি আমি আসি, এই যে মানে আজকের যে তদন্ত চলছে
সেখানে ফরেন্সিক টিমকেও কিন্তু আনা হয়েছে। তাহলে কি বিধায়ক সুজিত বোসের এতটাই অধিপত্য যে মানে সেন্ট্রাল ফোর্স নামানো হলো, মানে সেটা কেন, মানে সেন্ট্রাল ফোর্সটা কেন? দেখুন, আমরা তো কেউ সমাজের বাইরে নই। তো সমাজে, পশ্চিমবঙ্গের সমাজের প্রতিদিন কি ঘটে চলেছে এটা সবার নখদর্পণে রয়েছে। আপনি একদমই তাই। কল্পনা করুন, শেখ শাহজাহানের মতো একজন অত্যন্ত মানে সাংগঠনিক স্তরের সাংগঠনিক দিক থেকে দেখতে গেলে মধ্যবর্তী স্তরের একজন নেতা, একদম। তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা, সেখানে 3 জন ইডি অফিসার এমন ভাবে নিগৃহীত, ফিজিক্যালি অ্যাসল্টেড হয় যে তাদের জীবন নিয়ে সংশয় দেখা যায়। তা পশ্চিমবঙ্গের মাটিতে কেউ সুরক্ষিত আপনি বলতে পারবেন, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের জীবন সুরক্ষিত করা যাচ্ছে না? এবং এটা কাদের হাত দিয়ে হচ্ছে এটা কিন্তু বোঝার বিষয় রয়েছে। আজকে এই শাসক দল এতটাই ক্রিমিনাল নির্ভর হয়ে পড়েছে, এবং সত্যি কথা বলতে ক্রিমিনাল নির্ভর শুধু না, গোটা দলটাই চালাচ্ছে ক্রিমিনালেরা। আর অর্থনৈতিক করাপশনের ক্ষেত্রে যুক্ত ক্রিমিনালেরাও ক্রিমিনাল মানে শুধু রাস্তায় নেমে মারপিট করা ক্রিমিনাল হয় না, একদমই যারা ফাইন্যান্সিয়াল করাপশনে যুক্ত থাকে তারাও এক ধরনের ক্রিমিনাল অবশ্যই। এবং সেই জায়গা থেকে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থারা, ইডি বারবার বলছে যে যাদের হাতে তারা নিগৃহীত হলেন তারা যে শুধুমাত্র তৃণমূলের কর্মী সেই হিসাবেই শুধু নয়, সেখানে মানে বিদেশি বেআইনি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিশেষভাবে উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেটা আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে, আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা খুব বিপদের ঘন্টা, একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে যেখানে শেখ শাহজাহানের মতো একটা মধ্যস্তরের নেতার বাড়িতে তদন্ত করতে গিয়ে কেন্দ্রের গোয়েন্দাদের বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়, সেখানে সুজিত বসুর মতো মহিরুহ, যার দাপটে নাকি ক্রিমিনালেরা সব এক ঘাটে জল খায়, তার বাড়িতে যেতে হলে যদি উপযুক্ত সুরক্ষা বলয় না নিয়ে যায়, তারা প্রাণ হাতে করে ফিরতে পারবে? তো পশ্চিমবঙ্গের পুলিশের পশ্চিমবঙ্গের প্রশাসনের যা পরিস্থিতি দাঁড়িয়েছে, কালকেও দেখেছেন আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে সারা দিন নেজার থানার সামনে অবরোধ বিক্ষোভ করতে হয়েছে। কি জন্য না, লুকআউট নোটিশ জারি হয়েছে যার এগেইনস্টে সারা ভারতবর্ষ জুড়ে, তাকে নাকি নেজার থানার পুলিশ খুঁজে পাচ্ছে না, কিন্তু তারই সহকর্মীরা, তারই দলের কর্মীরা বলছে যে তিনি তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়, অথচ পুলিশের নাকি চোখে পড়ছে না। আর সেই প্রশ্নই যদি আমরা আসি যে পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তা থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন কি করছে, বা নিরাপত্তা বলয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে প্রতিটি চত্বরকে, সেখানে পুলিশ প্রশাসন কড়া নজরদারি নিয়ে, মানে আপনি কি বলছেন, মানে পুলিশ প্রশাসন এখানে মানে কি এখানে ভূমিকা পালন করছে? দেখুন ঋতুশ্রী, আমি আপনাকে একটা কথা খুব পরিষ্কার এক্ষেত্রে বলতে চাই। এই ঘটনার সূত্রপাত আমাদের প্রশাসনিক যে সর্বোচ্চ পদে আসীন যে ভদ্রমহিলা রয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে। এই মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি রাত্রিবেলা যখন সারদা নারদা কেন্দ্রে তদন্তকারী সমস্ত পয়েন্ট, সমস্ত অঙ্গুলি ছিল রাজীব কুমারের দিকে, যে রাজীব কুমারকে জেরা করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেছিল, তখন ইনি তার বাড়ি বাংলোর সামনে ধর্মতলায়, তার বাংলোর ওখানে তার কর্মীদের নিয়ে বসে বলেছিলেন যে এখানে কিন্তু আমরা এদের ইডি সিবিআই কে ঢুকতে দেব না। অর্থাৎ সেই দিন থেকে শুরু হয়েছিল ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার, সেটাকে ধূলিসাৎ করে দেওয়ার পরিকল্পনা। আজকে এই 7-8 বছর ধরে মুখ্যমন্ত্রীর একদম ডাইরেক্ট অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা হচ্ছে একদম ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে ধূলিসাৎ করে এখানে একটা নিজস্ব শাসন ব্যবস্থা কায়েম করা, যার সাথে ভারতের কোনো সম্পর্ক থাকবে না। আজকে তৃণমূল দলটাকে সম্পূর্ণভাবে, আমি তো বলবো মাননীয় ইউজ করছেন। তৃণমূলের নেতাকর্মীরা অনেকেই হয়তো এটা বুঝতেও পারছেন না যে তাদেরকে মমতা ব্যানার্জি কি সূক্ষ্ম চালে ব্যবহার করে নিচ্ছেন, তাদেরকে ভারত বিরোধী অবস্থানে বসিয়ে দিচ্ছেন, তারা বুঝতে পারছে না এই তাদের নেত্রীর চাল। আজকে পুলিশকে সম্পূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে কি কারণে? কোথাও কোনো ঘটনা ঘটলে তার তথ্য প্রমাণ লোপাটের জন্য, অথবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় গোয়েন্দারা যাতে উপযুক্ত সময় সেখানে পৌঁছাতে না পারে, আর পৌঁছাতে পারলেও যারা তথ্যে হাত পৌঁছাতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। আজকে সম্পূর্ণভাবে এইভাবে পুলিশ, যেটা সরকারের একটা অঙ্গ, সরকারের একটা অংশ প্রশাসন, তাকে সম্পূর্ণভাবে এই যে দেশ বিরোধী একটা অবস্থানে উনি বসিয়ে দিচ্ছেন, ইতিহাস ওনাকে ক্ষমা করবে না। ইতিহাস ওনাকে ক্ষমা করবে না ভারতের ফেডারেল স্ট্রাকচারকে প্রত্যেক দিন এইভাবে পদদলিত করার জন্য।
কিন্তু এই 2024 তো আমাদের পড়েই গেল, তাহলে 2024-এর লোকসভা যে পর্যালোচনা বা লোকসভা তো আর বেশি দিন নেই এখনো, যেহেতু মানে স্ট্রাকচার শুরু হয়নি, কিন্তু পুলিশের ভূমিকাও এখানে রয়েছে। আর যেহেতু 2024-এর লোকসভা কোন পর্যায়ে যেতে পারে আপনি কি মনে করছেন? দেখুন, ভারতবর্ষ একটা শাশ্বত সনাতন দেশ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর যে সংবিধান প্রণেতারা যেভাবে এখানে এই স্ট্রাকচারটা তৈরি করেছেন, এটা একটা অদ্ভুত স্ট্রাকচার। কেন্দ্র রাজ্যের যৌথ সমন্বয়, বিভিন্ন স্তম্ভের উপর, জুডিশিয়ারি তার একটা স্তম্ভ, অ্যাডমিনিস্ট্রেশন তার একটা স্তম্ভ, এভেনকি আপনারা অর্থাৎ জার্নালিস্টরা, এই জার্নালিজম এটাও এর একটা ইন্ডিপেন্ডেন্ট স্তম্ভ। এই বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট স্তম্ভের উপর খাড়া হয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের সাংবিধানিক স্ট্রাকচার। তো এখানে মাননীয়া যতই চেষ্টা করুক না কেন, বাঙালির মধ্যে কিন্তু এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এই কথাটা মমতা ব্যানার্জির থেকে বেশি হয়তো আজকে আর কারোর জন্য প্রযোজ্য নয়। তাহলে কি আমাদের দেশে কি পুলিশের নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন মানুষ কি মানে মানুষ যে প্রশ্ন তুলছে, তাহলে কি পুলিশের কোনো খামতি রয়েছে এখানে? দেখুন, পুলিশি ব্যবস্থা, পুলিশ কাদের জন্য? পুলিশ সাধারণ মানুষকে সুরক্ষা দেবার জন্য। একদমই তাই। আমরা পুলিশের অবস্থান এখানে কি দেখতে পাচ্ছি? দেখুন, শুধু পুলিশকে দোষ দিয়ে তো লাভ নেই। পুলিশ তো সরকারের একটা ইনস্ট্রুমেন্টালিটি। সেই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করছে কারা? ব্যবহার করছে রুলিং পার্টির নেতারা, রুলিং পার্টির মন্ত্রীরা, রুলিং পার্টির মুখ্যমন্ত্রী। এখন পুলিশ এটা বুঝতে হবে, দিনের শেষে পুলিশ চাকরি করে, পুলিশ রাজ্য সরকারের চাকরি করে। আর চাকরি করে মানে তাকে তার উপর যে ধরনের, যদিও পুলিশ যখন একজন পুলিশ তার দায়িত্বে আসে, যে ধরনের শপথ নিয়ে আসে, সেই ধরনের মেরুদণ্ডকে সোজা রেখে তার নিজের দায়িত্ব পালন করা উচিত। কিন্তু যেখানে তার উপরে যত নেতা, মন্ত্রী, শান্তি, সেপাই যারা রয়েছে, তারা সবাই মিলে যদি পুলিশকে মিসইউজ করতে থাকে, পুলিশের কি অবস্থা হয়েছে? যা আজকের দিনে পশ্চিমবঙ্গে হয়েছে, ঠুটো জগন্নাথ। পুলিশ কি করছে? পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারছে না, খুঁজে পাচ্ছে না, কিন্তু পুলিশ ডক্টর সুকান্ত মজুমদারের সাথে যাওয়া কিছু ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা সত্যের জন্য আন্দোলন করছে, তাদেরকে আটকাবার জন্য নেজার থানা এরিয়ায় নাকি 144 ধারা জারি হয়েছে, তার জন্য তার 20 কিলোমিটার আগে থেকে ব্যারিকেড বসিয়ে ডান্ডা নিয়ে বসে রয়েছে। আপনি এই নক্কারজনক ভূমিকাকে কিভাবে ব্যাখ্যা করবেন? একদমই তাই। আপনি চিন্তা করুন যে এরা আইনটাকে মানাটাও বোধহয় এদের অভ্যাস থেকে বেরিয়ে গেছে। 144 ধারা যদি জারি হয়, তার একটা নির্দিষ্ট রেডিয়াস থাকে, তার একটা নির্দিষ্ট নোটিফিকেশন থাকে, কোনোভাবেই 20 কিলোমিটার ধরে 144 ধারা জারি হতে পারে না। অর্থাৎ উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মানুষের সামনে প্রকৃত বাস্তবটাকে তুলে আনতে দেব না। আর তার জন্য তৃণমূল দল এখন নিজেদের, দেখুন, তৃণমূলের কর্মী সমর্থকদের কথা বলতে আমার খুব খারাপ লাগে। সত্যি কথা, সবাই তো চোর নয়, সবাই তো খারাপ নয়। আমি তো রাস্তায় দেখি তৃণমূলের কর্মী সমর্থক বা যারা স্থানীয় নেতা রয়েছেন, তারা চোখ তুলে রাস্তায় চলতে লজ্জা পান। সত্যি তারা মানে খুব মানসিক পীড়ায় ভোগেন যে এমন একটা দল করছেন, যে দলের জোর করার জন্য রাস্তায় বেরোলেই কেউ না কেউ টেরা চোখে ওই চোর যাচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা মনের তাদের জন্য আনেন। তো সেই জায়গা থেকে তৃণমূল দলের কর্মী সমর্থককে ছেড়ে দিন, কিন্তু সরকার পুলিশকে সম্পূর্ণভাবে ব্যবহার করছে এই সত্যগুলোকে, এই ঘটনাগুলোকে, যে স্ক্যাম গুলো হয়েছে, এগুলোকে মানুষের চোখের থেকে আড়াল করার জন্য। এটাই পশ্চিমবঙ্গের পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে এখন, অপরাধকে আর অপরাধীকে আড়াল করা। একদমই তাই, একদমই। তাহলে আমরা তো শুনেই নিলাম বিজেপির জেলা সভাপতি এবং অ্যাডভোকেট অরিজিৎ বক্সী আমাদের সামনে মুখোমুখি কি বললেন সেটা আমরা শুনে নিলাম, এবং ছবিতেও সেটা স্পষ্ট আমরা আপনাকে তুলে ধরবো যে দমকল মন্ত্রী সুজিত বোস থেকে শুরু করে তার বাড়িতে কিন্তু দুটো বাড়িতে ইডির তল্লাশি, তার পাশাপাশি সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডির তল্লাশি, এবং আমাদের যে বিধায়ক রয়েছেন তাপস রায়, তার বউবাজারের বাড়িতেও ইডির তল্লাশি, কেন্দ্রীয় এজেন্সি দল সেখানেও তল্লাশি শুরু করেছেন। তার প্রতিটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তাহলে অরিজিৎ বাবু, আমরা এখানেই রাখছি আজকে। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।